শরীফ ওসমান হাদির ঘটনা থেকে অকল্পনীয়, নজিরবিহীন বিরাট ফলাফল আসতে শুরু করেছে। প্রতিবেশী দেশের নরম সুর, এটা একটা সুখবর। ভারত চুপসে যাচ্ছে, ভারত ভয় পাচ্ছে, ভয় পেয়েছে, ভয় পাবে, ওদেরকে বাধ্য করা হবে। 5 আগস্ট একবার নাকানি চুবানি খাওয়াইছে বাংলাদেশের জনগণ, এবার চূড়ান্তভাবে ভারতের হেজিমনি বাংলাদেশ থেকে উৎখাত করা হবে। আমি বিভিন্ন আলোচনায় বলেছি, শরীফ ওসমান হাদির রক্তের ফলে, রক্তের বদৌলতে বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নেমে যাবে। ভারতের কোন দালাল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বাংলাদেশ হবে পুরোপুরি বাংলাদেশপন্থী। ভারতপন্থী এখনো যে সব জেনারেল আছে তারা কেউ বাঁচতে পারবে না। প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। গুম খুনে জড়িতদের কেউ বাঁচাতে পারবে না। দর্শক, বাংলাদেশ যখন উত্তাল, বাংলাদেশের জনগণ স্লোগান দিচ্ছে ভারতের বিরুদ্ধে। শরীফ ওসমান হাদির শাহাদাতের ফলে বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে জেগে উঠেছে, এটা ভারত দেখছে। এর ফলে আমরা ফলাফল পাচ্ছি কি? ভারত বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না। আল জাজিরার মারফত এটা জানতে পেরেছি। এর মানে ভারত বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশকে, ভাই আপনারা আপনাদের মতো করেন, আমরা কিছু বলবো না, আমাদেরকে বেশি কিছু বললেন না, আমাদের প্রণয় ভার্মাকে মাইটির আবার দিয়েন না, আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন না। ভারত ভয় পেয়েছে। হ্যাঁ, আমি বলছি যে আমরা যদি ভারতের আধিপত্যবাদ বিরুদ্ধে এই লড়াই যদি চালিয়ে যেতে পারে, ভারত পিছু হটতে বাধ্য হবে। অলরেডি নরম সুর। ভারত ভয় পায়। বাংলাদেশ সরকার যদি প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এরকম ঘোষণা দেয়, ভারত ভয় পায়। কারণ 5 আগস্টের পর থেকে ভারতের বিকল্প অনেক কিছু আমরা তৈরি করেছি। চীন সহ আরো বিভিন্ন জায়গায় অনেক বিকল্প তৈরি হয়েছে। আর চীন যেখানে আছে, যারা কৃত্রিম চাঁদ বানাতে পারে, তারা ভারতের বিকল্প বানিয়ে দিতে পারে, এটা তেমন কোনো ব্যাপারই না। কিন্তু ভারতের কাছে বাংলাদেশের বিকল্প নাই। ভারত তাদের অনেক কমোডিটিস, অনেক প্রোডাক্টস বাংলাদেশের কাছে বিক্রি করে। বাংলাদেশই ভারতের প্রধান মার্কেট। বাংলাদেশ যদি ওদের কাছ থেকে ওগুলো না কিনে, ওদের ব্যবসা লাটে, ওদের ব্যবসা শেষ। মেডিকেল ট্যুরিজমের ব্যবসা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের উপর। বাংলাদেশের রোগী না গেলে ওদের হোটেল ব্যবসা, ওদের ডাক্তারি ব্যবসা চলে না। বিশাল লস। পথের ফকির হয়ে যাবে হাজার হাজার হোটেল ব্যবসায়ী, পেঁয়াজ ব্যবসায়ী, আলু ব্যবসায়ী, নানান ব্যবসায়ী। রাস্তায় ফেলে দিতে হবে বাংলাদেশ না কিনলে। আরো অনেক কিছু আছে যেটা বাংলাদেশ কেনে এবং সহজে বাংলাদেশে বিক্রি করতে পারে। বাংলাদেশেরও কিছু লাভ আছে, কিন্তু বাংলাদেশ, আমরা তো পুরোপুরি ফ্রি হতে চাই, স্বাধীন হতে চাই। এই জন্য আমরা একটু কষ্ট করতে রাজি। তো দর্শক, ভারত পিছু হটবেই, সে আলামতে স্পষ্ট হয়ে যাচ্ছে। সে সুখবর আমরা দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদির শাহাদাত থেকে। তো ভারত টের পেয়েছে যে ওসমান হাদির শাহাদাতের পর বাংলাদেশের জনগণ যেভাবে জেগে উঠেছে এবং ভারতকে যেভাবে দায়ী করছে, এতে ভারতের খবর আছে। ভারতকে অনেক মাসুল দিতে হবে। বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতকে ক্ষমা করবে না। হাসিনাকে ফেরত না দিলে, কামালকে ফেরত না দিলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে অনেক ভুগতে হবে। এত সোজা না। সরকারে যারাই আসুক, তরুণ প্রজন্ম তাদেরকে বাধ্য করবে। ভারতের সাথে ডলাডলি করতে গেলে জনগণ তাদেরকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাবে। ভারত জানে যে কোনো দালাল, বিএনপি ভারতের দালাল, কিন্তু বিএনপি দালালি করতে গেলে 2 মাসও টিকতে পারবে না ক্ষমতায় আসলে। যদিও এই দালালির কারণে ক্ষমতায় আসতেই পারবে না, আসলেও টিকতে পারবে না। এই হচ্ছে পরিস্থিতি দর্শক। এটা ওসমান হাদির শাহাদাতের পর বাংলাদেশ যে সুফল পাবে, বাংলাদেশে যে পরিবর্তন আসবে বলে আমরা প্রেডিকশন করেছি, তার একটা
ডেভেলপমেন্ট এটা। ভারতের পক্ষ থেকে বিভিন্ন বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে 1-to-1 সরাসরি যোগাযোগ করবে দিল্লি, মানে হটলাইনের মতো। মানে এটা দেখে মনে পড়ছে অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে কোল্ড ওয়ার হয়েছিল, কোল্ড ওয়ারের সময়কার ইতিহাস যদি একটু বলি, অনেকবার কিউবান মিসাইল ক্রাইসিস থেকে শুরু করে নানান সময়ে পরিস্থিতি তৈরি হয়েছিল, ইউএসএসআর এবং ইউএসএ যুদ্ধ বাঁধে বাঁধে ভাব, যে কোনো সময় পারমাণবিক ওয়ার বেজে যেতে পারে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে, এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, টু ব্লকস। ওয়ান ইজ উইথ সোভিয়েত ইউনিয়ন, অ্যানাদার ইজ উইথ যুক্তরাষ্ট্র। কিন্তু যুদ্ধ বাঁধেনি, কিন্তু যুদ্ধ বাঁধে বাঁধে ভাব। তো এই যুদ্ধ বিশেষ করে কিউবান মিসাইল ক্রাইসিসের সময় আরো বেশ কয়েকবার অনিবার্য যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল হটলাইন কানেকশনের মাধ্যমে, যে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে হটলাইন, যে কোনো সময় সরাসরি দুই দেশের রাষ্ট্রপ্রধান কথা বলতে পারবে, কোনো কূটনৈতিক প্রোটোকল অথবা ভায়া ব্যবহার করার কোনো দরকার নেই, এরকম একটা বিষয় ছিল। তো এই হটলাইনের পরে জরুরি আলাপ আলোচনা করে অনেক, এমনকি পারমাণবিক যুদ্ধ হয়তো এড়ানো সম্ভব হয়েছিল। তো এখন ভারত অনেকটা এরকম চায় যে বাংলাদেশের সাথে একটা হটলাইন টেবিল। বাংলাদেশের তেমন কোনো আগ্রহ নেই, বাংলাদেশ সরকার তো জানিয়ে দিয়েছে যে ভারতের নির্বাচনে ভারতের উপদেশ এটা গ্রহণযোগ্য নয়, এটা শুনতে চাই না। ভারত বাংলাদেশের সাথে খাতিল করতে চায়, হটলাইন কানেকশন করতে চায়, কিন্তু বাংলাদেশ ভ্যালু দেয় না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে দেশটির ঘরোয়া বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, এমনটাই জানিয়েছে নয়াদিল্লি অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। এই যে পর্যবেক্ষণ করছে মানে ভয় আছে। এক বিবৃতিতে হাই কমিশনের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেতন যে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল ও বিকাশমান। এ ধরনের বিষয়টি গভীর ও নিরপেক্ষ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এর মানে আগে যেটা ছিল যে বাংলাদেশের পরিস্থিতি ছিল, বাংলাদেশের ক্ষমতাসীনরা ছিল ভারতের দালাল, ওই পরিস্থিতি নাই, এখন পরিবর্তনশীল বিকাশমান। যতটুকু ছিল ইন্ডিয়ান হেজিমনি ততটুকু থাকছে না, ওটা পরিবর্তন হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ডিক্লাইনিং, একদম শূন্য হয়ে যাচ্ছে। তো এইটা নজর রাখছে। এর মানে বাংলাদেশ বিষয়ে ভারতের যারা এক্সপার্ট আছে কিংবা সুশীল সমাজ আছে, তারাও বলছে হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক নরমালাইজ করা হোক, মিনিমাম কামালকে ফেরত দেওয়া হোক। কেন আওয়ামী সন্ত্রাসীদেরকে ভারত আশ্রয় দিবে বাংলা ভারতের ট্যাক্সের টাকায়? ভারতের জনগণ প্রশ্ন তুলছে, যার ফলে যেহেতু বাংলাদেশে আর আওয়ামী লীগ ফিরবে না, বাংলাদেশের জনগণ ফিরতে দিবে না, ইন্ডিয়ান হেজিমনি কোনোভাবে আর কায়েম হতে দিবে না, ভারত এইভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে পারলে ভারত বাধ্য হবে পিছু হটতে, পুনর্বিবেচনা করতে, তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে। বিবৃতিতে আরো বলা হয়, যে কোনো দেশেই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণত অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনার জন্ম দেয়। বহুল জনপ্রিয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সে বাস্তবতাকে তুলে ধরে। শরীফ ওসমান হাদিকে বহুল জনপ্রিয় বলতে বাধ্য হচ্ছে। বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এখনো তো মানে আওয়ামী লীগের শত্রুপক্ষ বা ভারতের শত্রুপক্ষ, আপনি তো রয়ের কথা বললেনই, তারা তো ওত পেতে আছে, তাদের তো একটা মিশন আছে, তাদের একটা টার্গেট আছে, মানে পরবর্তী টার্গেট অনুযায়ী তো ওরা একটা নীল নকশা আছে, সেই নকশা অনুযায়ী তো তারা কাজ করতে থাকবে। তো এরপরে আপনার কি ঘটাতে পারে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আজকে কি যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে হাদির মৃত্যু সংবাদের পরে, এই পরিস্থিতি হয়তো আরো কয়েকদিন থাকবে এবং এই সুযোগেও কিন্তু শত্রুরাও কিন্তু আরো অনেক ঘটনা ঘটাবে। এই বাংলাদেশের এই পরিস্থিতি সামাল দিবে কিভাবে? আচ্ছা, একটা একটা কথা বলি আমি, খুব খুব গুরুত্বপূর্ণ, অর্থটা বুঝতে হবে। সবাই অন্য কোনো গেস্ট হয়তো সরাসরি আপনার উত্তর দিয়ে দিবে, কথার উত্তর যদি জেনে থাকে, আমি উত্তর দিচ্ছি না। আমি আমি অনুরোধ করছি যে ভারত কি করতে পারে, আওয়ামী লীগ কি করতে পারে, ষড়যন্ত্র কি, সারাক্ষণ আমরা ওরা কি করতে পারে, ওরা কি করতে পারে, ওরা কি করতে পারে, এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে তো আমরা ঘুমাতে পারবো না। আর তাহলে কবে আমাদের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব? আমরা কখন পরিকল্পনা করব, আমরা কখন বাস্তবায়ন করব?
আমাদেরকে ও কি করলো না করে আমি করি, ওরা চিন্তা করুক আমরা কি করছি। এখন সময় এসেছে ওদেরকে চিন্তা করানোর জন্য আমরা কি করতে পারি, আমরা কি করতে যাচ্ছি। আমরা কেন বারবার খালি ওরা কি করছে ওরা কি করছে ওরা কি করছে। বারবার বলছি, অফেন্স ইজ এ বেস্ট ফর্ম অফ ডিফেন্স। আক্রমণ হচ্ছে শ্রেষ্ঠ প্রতিরক্ষা। আক্রমণ হচ্ছে শ্রেষ্ঠ প্রতিরক্ষা। আপনি যদি সারাক্ষণ প্রতিরক্ষা করতে থাকেন তাহলে তো আক্রমণ সামলাতে পারবেন না, চতুর্দিক থেকে আক্রমণ আসতে থাকবে। আপনি আক্রমণ করতে শুরু করেন তাহলে ওরা প্রতিরক্ষার মোডে চলে যাবে, ওরা নিজেদেরকে আত্মরক্ষায় চলে যাবে। সুতরাং আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে এখন। তার মানে কি, আমাদেরকে এখন আক্রমণাত্মক ভূমিকায় আসতে হবে বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা সকল দলকে। আমি জানি না বিএনপি কি আনন্দ দেখছে সামনে, খেলা এখনো অনেক বাকি, খেলা অনেক বাকি। তারেক রহমান 25শে ডিসেম্বর আসবেন শুনেছি। আমি চাই উনি আসুক আল্লাহর রহমতে। তবে আমি চাই এখনো যেন আল্লাহ ওনার বিবেক বুদ্ধি পরিষ্কার করে দেন, উনি যেন ভারতের উপর নির্ভর না করে বাংলাদেশের, সবার আগে আল্লাহর উপর, তারপরে বাংলাদেশের জনতার উপর, দেশপ্রেমের উপর, জনতার উপর নির্ভর করে যেন বাংলাদেশে আসেন। তাহলে আশা করা যায় উনি বিএনপিকে পরিষ্কার করতে পারবেন, সমস্ত ভারতীয় দালাল সরিয়ে দিয়ে। ওনার আশেপাশে যত ভারতীয় দালাল রয়্যাল গোয়েন্দা নিয়োগ পেয়েছে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে যেন উনি নিরাপদে দেশ পরিচালনা করতে পারেন, সেটাই আমি আশা করি এবং দোয়া করি। কিন্তু এখন উনি যেই পথে চলছেন ভবিষ্যৎ বড় অন্ধকার। ওনার বাবা মারা গেছেন হাসিনাকে দেশে আসতে দিয়ে, ওনার মা কারাবরণ করেছেন 2 বছর কারাগারে থেকে, মারাই গেছেন বলবো আমি, প্রায় ক্লিনিক্যালে বাঁচিয়ে রাখা হয়েছে। উনার এই অবস্থা হয়েছে, উনি যাচাই বাছাই না করে উনি জেনারেল মঈনকে সেনাপ্রধান বানিয়ে দিয়েছেন। উনি অনেক লোককে বসিয়ে দিয়েছেন, বেগম জিয়া শেষ ওই একই ভুল করে। তারেক রহমান সে একই ভুল করছে এবং একই ভুল করে তারেক রহমান সপরিবারে এই পৃথিবী থেকে বিদায় নেবে। কারণ বাবা ভুল করেছে, মারা পড়েছে, মা ভুল করেছে, মা মরে বেঁচে আছে। তারেক রহমান ভুল করছে, করে চলেছে। তারেক রহমানকে জীবন দিয়ে, পরিবারের জীবন দিয়ে সেই ভুলের মূল্য দিতে হবে, পরিশোধ করতে হবে। এখনো তারেক রহমান যদি একটাবার বুঝতো, এই মেজর দেলোয়ার এতটা বছর ধরে চিৎকার করে তারই রাস্তা পরিষ্কার করে দিয়েছে। মেজর দেলোয়ার এবং যারা হাসিনার বিরুদ্ধে এত বছর ধরে আমরা পরিশ্রম করছি, তারা কিন্তু তারেক রহমান এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এতদিন মুখ খুলতে পারে নাই, সকালে এসে ঢেকুর তুলে 1 গ্লাস পানি খেয়ে চলে গেছে সন্ধ্যায় বাসায়, তাদের রাস্তা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। এখন এই বদমাইশগুলা মির্জা ফখরুল, সালাউদ্দিন, এরা আমির খসরু, এরা এসে এখন বিএনপির কাণ্ডারি হয়েছে, সমস্ত ভারতের দালাল বদমাইশগুলা, এদের হাতেই নিহত হবে তারেক রহমান। তো এই জন্য বলছি, নির্বাচনের ডক্টর ইউনূস চাচ্ছে একটা নির্বাচনের, উনার কথার একটা মনে করি বারবার তারুণ্যের প্রতিভা, আপনার ঘোড়ার ডিমের তারুণ্যের প্রতিভা। উনি নির্বাচন দিয়ে উনার মুখের কথা দেখা যাচ্ছে সবাইকে যে নির্বাচন করছেন। আপনি বলেন আমাকে, বর্তমানে দেশের যে করুণ অবস্থা, বিএনপির যে ভয়ঙ্কর করুণ অবস্থা, কোনো দলে কোনো নেতৃত্ব নাই, কোনো আইন শৃঙ্খলা নেই, দলে কোনো দলীয় শৃঙ্খলা নাই। একটা নির্বাচনে কথার কথা ধরে নিলাম যে কোনো অপকর্ম হলো না, ব্যালট বক্স চুরি হলো না, মারামারি হলো না, বিএনপি ক্ষমতায় আসলো, আপনি কি মনে করেন এই ভারত নির্ভরশীল এই বিএনপি বর্তমানে দেশের এই করুণ অবস্থায়, বাংলাদেশের ডিএনএ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা যারা বুঝতে পারছে না তারা অন্ধকার বোকার রাজ্যে বসবাস করছে। গত 16 বছরের বাংলাদেশের যে ডিএনএ ছিল, জুলাই আগস্টে কিন্তু বাংলাদেশিদের ডিএনএ পরিবর্তন হয়ে গেছে। এই বাড়ি কিন্তু তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন এরা সামলাতে পারবে না। হাসিনা তো 16 বছর টিকে ছিল, 6 মাসের মাথায় এই সালাউদ্দিনরা পাছার লুঙ্গি তুলে এরা দৌড়ে পালাবে, আবার ভারতই পালাবে। তো সেই জন্য বলছি, কথা আজকে ভিডিও লম্বা করতে চাই না, বেশি লম্বা করলে আগের যে কথাগুলো বলেছি আমাদের করণীয় কি, আমাদেরকে এখন আক্রমণে যেতে হবে, এটা ভুলে যেটা জানতে চাই যে এই যে বাংলাদেশে খুব কোনো খারাপ পরিস্থিতি হলে অনেকে বলছে যে আর্মি ক্ষমতা নিয়ে নিতে পারে, এরকম কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমি এরকম কোনো সম্ভাবনা দেখি না। আমি তো চাপাবাজ হুজুগে না, আমি অনুসারী বৃদ্ধি করার জন্য এইসব কথা বলি না। কেন সহজ, আমি বলছি না যে আমি গণক, আমি ভবিষ্যৎ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার নিজের ভবিষ্যৎ আমি জানি না, আমি অন্যটা বলবো কি করে। আমি বলছি সমস্ত সিমটমস, সমস্ত কিছু সিচুয়েশনাল এভিডেন্স যা হচ্ছে সবকিছু মিলে বর্তমান
অবস্থা দেখে পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কেন নিবে না? কারণ সেনাবাহিনী নিতে পারবে না। সেনাবাহিনী পারলে চাইবে সকল দোষ ডক্টর ইউনূসের উপর যাক। সেনাবাহিনী এখন ক্ষমতা নিলে এই যে লেজে গোবরের অবস্থা, সেনাবাহিনী কিভাবে সামলাবে? সামলানো তো সেনাবাহিনীর কোনো উপায় নাই। সেনাবাহিনী যদি বলে যে নির্বাচন এতদিন দিব না, কিন্তু তার আগে তো সেনাবাহিনীতে প্রমাণ করতে হবে, সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা সেনা প্রধান পরিবর্তন হতে হবে। কারণ কখনোই হাসিনার আত্মীয়কে তো জনগণ সেনা প্রধান বা সেই প্রধানের পরিচালিত বা নেতৃত্বে সেনাবাহিনী দেশের ক্ষমতা দখল করুক, এটা তো জনগণ মেনে নেবে না। কারণ জনগণকে শিলে পাটায় দেশপ্রেম বেটে খাওয়ালেও কিন্তু জনগণ বিশ্বাস করবে না যে উনি ভারতের কথায় বা আওয়ামী লীগের কথায় চলছেন না। পুরোপুরি না চললেও উনার উপরে যে একটা ইম্প্যাক্ট নাই বা প্রভাব নাই, এটা জনগণ কোনোদিনই বিশ্বাস করবে না, এবং দেশপ্রেম এবং ইমান বেটে খাওয়ালেও বিশ্বাস করবে না। আমি কি মিথ্যা বললাম এইটুকু? না। দ্বিতীয় কথায় আসি, সেনাবাহিনী কেন নিবে না? কোন রকমে ডক্টর ইউনূসের প্রতি যেই রেমিটেন্স যোদ্ধারা আছে তাদের সহযোগিতার কারণে আল্লাহর রহমতে ডক্টর ইউনূস বসার পর থেকে রেমিটেন্স যোদ্ধারা মন উজাড় করে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে, যার ফলে ডক্টর ইউনূস কিন্তু বক্তৃতা দিয়ে যাচ্ছে, প্রতি মাসে বিদেশ বেড়াচ্ছে ওই রেমিটেন্সের পয়সায়। ওই রেমিটেন্সের পয়সায় কিন্তু আসিফ নজরুল্লাহ মজা মারছে। কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিলে বাংলাদেশে রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। পেটে যদি ভাত থাকে তাহলে কিন্তু ওই যে বলে পেটে খেলে পিঠে সয়, ছোটবেলা তো এগুলো মুখস্থ করতে হতো, কিন্তু বড় হয়ে বুঝতে পারি এগুলোর মানেটা কি। যে এখন পেটে খাবার থাকলে পরে আমরা যেমন বলি আর্মি মার্চেস অন বেলি, মানে আর্মির পেটে যদি খাবার থাকে, রেশন থাকে, তাহলে আর্মি মার্চ করতে পারে, পাহাড় থেকে জাম্প করে পড়ে যেতে পারে, জীবন দিয়ে দিতে পারে। কিন্তু যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, সেনাবাহিনীর পেটে যদি খাবার না যায়, যুদ্ধ ওখানেই শেষ, গুলি করা লাগবে না, ওখানেই পড়া যায়। এমনি ভাবি, যদি অর্থনীতি না ঠিকে, ব্যাংকে টাকা না থাকে, লোন পরিশোধ করার ক্ষমতা না থাকে, বাজার সামাল না দিতে পারে, আমদানি প্রয়োজনীয় আমদানি না করে, তাহলে সেনাবাহিনী সরকার চালাবে কিভাবে? তাহলে গণপিটুনি যেটা ডক্টর ইউনূসের পিঠে পড়তো, এটা তো সেনাবাহিনীর পিঠে পড়বে। আপনি কত রাউন্ড, কত লক্ষ গুলি আছে, 18 কোটি জনগণের বিরুদ্ধে কত লক্ষ গুলি আছে, কত গুলি করবেন? পৃথিবীর সামনে গুলি করে তো জনগণ ঠান্ডা করতে পারবেন না। সুতরাং এই আগের আমলের, এরশাদ আমলের, শহীদ জিয়ার আমলের সেনাবাহিনীতে এখন নাই। তখন সেনাবাহিনীতে কিন্তু 65 ওয়ার করা, পাকিস্তান কমিশন, 71 যুদ্ধ করা, স্বাধীনতা যুদ্ধ করা পাকিস্তান কমিশন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অফিসার ছিল। তাদের কিন্তু বলস ছিল, তাদের কি বলে দেশপ্রেম ছিল, তাদের একটা হ্যাডম ছিল। তারা ভারত কাউরে 2 পয়সা পাত্তা দিত না। আর এই ফরমালিন জেনারেলরা, এই ভারত কমিশন আর হাসিনা কমিশন ফরমালিন জেনারেলরা, এদেরকে এক কাপ কফি খাওয়ালে এরা বিক্রি হয়ে যায়, আর হাতে 2, 4, 5, 100 কোটি টাকা দিয়ে দিলে তো কথাই নাই। তো সুতরাং তারা সেইভাবে আগের দিন নাই। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে দেশ রক্ষা করতে পারবে না, 2 মাস চালাতে পারে কিনা সন্দেহ আছে। 1-11 সময় মানুষ মেনে নিয়েছিল, কারণ তার আগ পর্যন্ত বহুদিন সেনাবাহিনী মাঠে আসে নাই। তখন কিন্তু আমিও মাঠে থেকে অনেক কাজ করেছি। তো তখনও পর্যন্ত সম্ভব হয়েছিল। তখনও কিন্তু সারা বাংলাদেশের গ্রামগঞ্জে, ঢাকা শহরের গুলশান এলাকায় কিন্তু রাত বিরাতে একটা মেয়ে মানুষ একলা চলতে পেরেছে। মানে ধর্ষণ তো দূরের কথা, কেউ এসে বিরক্ত করবে সেই সাহস কারোর হয় নাই। কিন্তু বর্তমান সেনাবাহিনীর যে অবস্থা, যে একটা চাকুরিরত সৈনিক তার স্ত্রীকে পিটিয়ে, মেরে, চুল ছিঁড়ে, খুর দিয়ে হাত পা কেটে, তার 2টা পেটে থাকা 2টা সন্তান হত্যা করে, তার 18 মাসের একটা সন্তানকে, মেয়ে সন্তানকে উপর অত্যাচার করে, ওই চাকরিরত সৈনিকের বোন, মা এবং ভাইরা সব ওই মেয়ের বাসায়, এতিম মেয়ের বাসায় গিয়ে দিন রাত পিটিয়ে মেয়েটার উপর অত্যাচার করেছে। তার বিরুদ্ধে সিভিলে মামলা হয়েছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যেখানে আমাদের আমলে, যেই সেনাবাহিনীতে আমি চাকরি করেছি, একটা সৈনিক এবং অফিসারের চাকরি চলে যাওয়ার কথা এবং জেল হওয়ার কথা, চাকরি থেকে বের করে দিয়ে সিভিল জেলে সরকারের হাতে তুলে দেওয়ার কথা। সেখানে সেনাবাহিনীর অফিসাররাই সেই সৈনিককে তার সমস্ত অপরাধ এবং অ্যারেস্ট ওয়ারেন্ট জেনেও তাকে চাকরিতে প্রোটেকশন দিয়ে রেখেছে। যখন তার বিরুদ্ধে আমি উপরের পর্যায়ে অভিযোগ করেছি, তখন তড়িঘড়ি করে মেয়েকে ডেকে একটা আপোষ করার চেষ্টা করা হয়েছে এবং তড়িঘড়ি করে কাঁধের থেকে নিজের দায় দায়িত্ব সরিয়ে দিয়ে অন্য ডিভিশনে, অন্য এলাকায় পোস্টিং করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা, আভ্যন্তরীণ অবস্থা। সুতরাং সেনাবাহিনী
ক্ষমতা নেওয়ার ক্ষমতা তো নাই। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য, প্লিজ। শেষ বক্তব্য, লাথিমার ভারতীয়দের ভারত পাঠা, এর উপরে কোনো কথা নাই। বাংলাদেশকে ভারতীয় মুক্ত করতে হবে যদি বাঁচতে চান। এন্ড অফ দি স্টোরি। বাঁচতে হলে আমার এই কথা কানে ঢুকতে হবে, সক্রিয় হতে হবে সবাইকে। এনসিপি ফেন্সিপি ড্যান্সিপি এগুলো করে লাভ নাই, নির্বাচন কিচ্ছু হবে না, এগুলো করেও টিকবে না। সুতরাং আগে দেশ বাঁচাও, নিজের একত্র হও, শক্তিশালী হোক। দেশ বাঁচাও, দেশ বাঁচলে তোমরা বাঁচবে, তোমরা বাঁচলে ইনশাল্লাহ নির্বাচন হবে এবং ইনশাল্লাহ জনগণ তোমাদেরকে সানন্দে ভোট দিবে।